এবার ভারতের ছাত্র আন্দোলন নিয়ে সরাসরি ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশ। কালকে বাংলাদেশের জামাতের পক্ষ থেকে একটি চিঠি প্রকাশ্যে সামনে আনা হয়েছিল, যেখানে তারা পরিষ্কার বলেছিল যে বাংলাদেশের জামাত এই দিল্লির ছাত্র আন্দোলন যেটা ককরোচ পার্টি দ্বারা তৈরি করা হয়েছে তার পাশে কিন্তু সম্পূর্ণভাবে আছে। আর আজকে বাংলাদেশের ছাত্র নেতা সার্জিস, যিনি একাধিকবার ভারত বিরোধী কথাবার্তা বলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন, তিনি সরাসরি এই আন্দোলনকে সমর্থন করে বসলেন। অর্থাৎ দিল্লির ককরোচ পার্টি দ্বারা তৈরি হওয়া এই আন্দোলন এখন আন্তর্জাতিক আন্দোলন রূপে স্বীকৃতি পেল, কারণ একের পর এক বিদেশি শক্তি সেই আন্দোলনকে নৈতিক সমর্থন যোগাচ্ছে। বাংলাদেশের সার্জিস তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ভারতের ছাত্র জনতার ন্যায্য আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। ঢাকা থেকে শুরু হওয়া বারুদ ছড়িয়ে পড়ুক দক্ষিণ এশিয়ায়। অর্থাৎ বার্তাটা স্পষ্ট, যে ছাত্র আন্দোলনের দিশা বাংলাদেশ দেখিয়েছিল সেই ছাত্র আন্দোলনের সমতুল্য ছাত্র আন্দোলন ভারতে তৈরি হয়েছে, এবং সেই ছাত্র আন্দোলনের বারুদ গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ুক এরকম একটি কামনা বাংলাদেশের ছাত্র নেতারা করেছে। এবার এই পুরো বিষয়টায় একাধিক স্তর আছে, আমি নির্দিষ্ট একটি স্তর নিয়ে কথা বলতে চাই। যখন ভারতবর্ষের যখন বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছিল সে সময় বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে অরাজকতা, একটা অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। তখন কিন্তু ভারত কোনো অবস্থাতেই সেই ছাত্র আন্দোলনকে নিয়ে অফিসিয়ালি কোনো কমেন্ট করেনি। এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় যে ভারত তাদের লিমিটেশনটা জানতো বা জানে। বাংলাদেশের ছাত্র আন্দোলন ছিল সে দেশের একটি ইন্টারনাল ইস্যু, অর্থাৎ সরকার বিরোধী আন্দোলন, সেটা কিন্তু রূপান্তরিত হয়ে গেছিল, কিন্তু তবুও আন্তর্জাতিক স্তরের কাছে সে আন্দোলন আন্তর্জাতিক আন্দোলন রূপে স্বীকৃতি পায়নি, কারণ সরকারের বিপক্ষে বিরোধীরা আন্দোলন করবে সেটা দেশের ইন্টারনাল বা আভ্যন্তরীণ বিষয়। আমাদের দিল্লিতে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলন ঠিক না ভুল আজকে এই ভিডিওতে তার বিষয়বস্তু নয়, কিন্তু যে আন্দোলন হচ্ছে সেটা তো দেশের সরকারের বিপক্ষে আন্দোলন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলন, কখনো কখনো প্রধানমন্ত্রীকে আক্রমণ করে সে আন্দোলন ধ্বনিত হচ্ছে। কিন্তু ইন্টারনাল একটা আন্দোলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তর সরাসরি ভারতের রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ছে, সেই নিদর্শন কিন্তু এর আগে দেখা যায়নি। আমি সত্যিই জানি না বাংলাদেশ হঠাৎ করে ভারতের ইন্টারনাল বিষয় নিয়ে এই ধরনের কমেন্ট কেন করতে শুরু করেছে। ভারত কি বাংলাদেশের ইন্টারনাল ইস্যু নিয়ে কোনোদিন কমেন্ট করেছে? বাংলাদেশে কিছুদিন আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ভারত কিন্তু প্রকাশ্যে কোনো পার্টিকেই সমর্থন করেনি, অর্থাৎ ভারত জানে তার লিমিটেশন কতটা। কিন্তু বহু ক্ষেত্রে দেখবেন ভারতের একাধিক ইন্টারনাল বিষয়ে বিভিন্ন বহির্বিশ্ব বা বহির শক্তিশালী রাষ্ট্রগুলো কিন্তু কমেন্ট করে। কাশ্মীরে ৩৭০ ধারা যখন রদ করা হয় তখন পশ্চিমা বিশ্ব একের পর এক কমেন্ট করতে শুরু করে দেয়। পাকিস্তান বলে বসে এটা নাকি মুসলমানদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেওয়া। পাকিস্তানের সুরে বাংলাদেশও বলে বসে এই আইন রোধ করা মানে ৩৭০ ধারাটাকে রদ করা মানে মুসলমানদের উপর অত্যাচার করা। সে সময় ভারত পরিষ্কার বলেছিল যে পশ্চিমা বিশ্বের ইন্টারনাল ইস্যুতে যখন ভারত কমেন্ট করে না, তাই ভারত এক্সপেক্ট করে কোনো স্বাধীন রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে বাইরের বহিঃশক্তিরাও কমেন্ট করবে না। কিন্তু দিল্লিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের স্পৃহা এমন জায়গায় পৌঁছে গেছে যে আন্তর্জাতিক স্তরে জামাত কিংবা জামাতপন্থী নেতারা কিন্তু সরাসরি ভারতের রাজনীতিতে প্রবেশ করতে চাইছে, এবং এমন কিছু উস্কানিমূলক কথাবার্তা বলছে যাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা ভারতের সামাজিক সাম্য এবং এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে বিনষ্ট করতে চাইছে। ভারত সরকার এই বিষয়ে এখনো স্পিকড নট। কেন স্পিকড নট আমার জানা নেই। পরিষ্কারভাবে বাংলাদেশের এই ধরনের অফিসিয়াল কমেন্টের তীব্র বিরোধিতা ভারত সরকারের এই মুহূর্তে করা উচিত। দেখুন, যখন হাতি পাকে পড়ে তখন একটি মানে ছোট্ট পিঁপড়েও তাকে চিমটি কেটে চলে যায়, কিন্তু হাতি যখন সেই পাক থেকে বেরিয়ে আসে তখন কিন্তু হাতি বোঝে যে সেই পৃথিবীর শক্তিশালী জীব। তখন কিন্তু পিঁপড়ে বা এই চামচিকেরা হাতির আশেপাশে আসার সাহস পায় না। বাংলাদেশের অবস্থাটা এক্স্যাক্টলি সেটাই। বাংলাদেশের ছাত্র আন্দোলনও কিন্তু শুরু হয়েছিল কোটা মুভমেন্টকে সামনে রেখে, অর্থাৎ কোটা বিরোধী একটি আন্দোলন, মুক্তিযোদ্ধা কোটাকে অবসোলেট করতে হবে, এই আন্দোলন শুরু হয়। পরবর্তীকালে সেই আন্দোলন পুরোপুরিভাবে হাসিনাকে হাঁটাও, সরকারকে ফেলে দাও, এই আন্দোলনে রূপান্তরিত হয়। এই বাংলাদেশের ছাত্র নেতা এখন সেই আন্দোলনের সঙ্গে দিল্লির যন্তর মন্তরে হওয়া নিট প্রশ্ন কেলেঙ্কারি সংক্রান্ত আন্দোলনের মিল খুঁজে পেয়েছে। অর্থাৎ আমি কিছু বলছি না, বাংলাদেশের ছাত্র নেতাই বলে বসেছে যে এই আন্দোলন বাংলাদেশ থেকে যেটা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়বে ভারতকে সামনে রেখে। আমি জানি না, আমি জানি না ভারতের সরকার গোয়েন্দা দপ্তর কেন এখনো চুপ করে আছে।
যদি আন্দোলন বিদেশি শক্তির ষড়যন্ত্রে ত্বরান্বিত করা হয় তাহলে অবিলম্বে এই আন্দোলনের মুখোশ খোলা উচিত, কিংবা এই আন্দোলনকারীরা যেটা বলছে তাদের সঙ্গে আলোচনা যখন হয়েছে, আলোচনার পর এক সমাধান সূত্রে পৌঁছানো উচিত। কারণ কোনোভাবেই ভারতের সম্মান নষ্ট হতে পারে এই ধরনের কোনো কাজকর্ম কোনো আন্দোলনকে সামনে রেখেই করা উচিত বলে আমার মনে হয় না। আজকে বাংলাদেশ সরাসরি এই ধরনের কমেন্ট করে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে তারাও ভারতের সমাজ ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চাইছে। দ্বিতীয়ত, যখন বাংলাদেশের সার্জিস এই ধরনের কমেন্ট করেছে তখন বিএসএফ এর সঙ্গে একটি হাই ভোল্টেজ মিটিং কালকে করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং এরপর সীমান্তে এমন কিছু সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে যা বাংলাদেশের বিজেপির ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। এবং বিজেপি দিনের পর দিন অবৈধ বাংলাদেশিদের যেভাবে বর্ডারটিকে পার করে ভারতবর্ষে ঢোকানোর চেষ্টা করেছিল, আজকে সমস্ত ষড়যন্ত্রের যে জবনিকা পতন হয়ে যাবে এই সিদ্ধান্তে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। অমিত শাহ শিলিগুড়িতে একটি হাই ভোল্টেজ বৈঠক করেন এবং এরপর ভারত সিদ্ধান্ত নেয় ভারত বর্ডারে রেডিও বেসড ফেন্স ব্রিজ ডিটেকশন সিস্টেমকে ইনস্টল করবে, এবং এর জন্য শিলিগুড়ির একটি কোম্পানি তিরুপতি ফেন্সকেও কিন্তু দায়িত্ব দেওয়া হয়, এবং ভারত সরকার অফিসিয়ালি 358 সিকিউরিটি ওয়েল্ডেড মেস যেটা বর্ডারে বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এই 358 মেস কি, আমি সে বিষয়ে কিন্তু আলোচনা করব। প্রাথমিকভাবে এই বর্ডারের সমস্যাগুলো একটু জানতে হবে। অনুপ্রবেশকারীরা কি করত? অনুপ্রবেশকারীরা বর্ডারে যে কাঁটাতার বসানো থাকতো সেগুলো খুব সহজেই কেটে ফেলতে পারতো, কিংবা এগুলোকে টপকে ভারতবর্ষে চলে আসতে পারতো। কিন্তু এবার যে নির্দিষ্ট কাঁটাতার বসানোর কথা ভারত সরকার ভেবেছে সেটি 12.5 mm চওড়া, ফলে কোনো অবস্থাতেই সেটাকে কাটার মতো জায়গা কিন্তু তৈরি হবে না, এবং এক্ষেত্রে হাই টেন্সাইল স্টিলের ব্যবহার কিন্তু ভারত সরকার করছে, ফলে কোনো অবস্থাতেই কোনো ধরনের ফাঁকফোকর সীমান্তে রাখবে না ভারত, তা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। এই যে তিরুপতি ফেন্সিং কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে নিয়ে এত আলোচনা করছে, তারা কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একটি কোম্পানি। এর আগেও বিএসএফ মিলিটারি বিভিন্ন ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডকে সহায়তা করেছে, সিপিডাব্লিউর কাজ করেছে, পাওয়ার গ্রিডের কাজ করেছে, এমনকি এনটিপিসির মতো সংগঠনেও বা একটি কোম্পানিতেও কিন্তু এই ধরনের কোম্পানি কিন্তু অ্যাক্টিভলি কাজ করেছে। এবার সেই কোম্পানিকেই এই গুরুদায়িত্ব দিল ভারত সরকার। আগের সমস্যাগুলো ভারত সরকার রিমুভ করতে চাইছে, রেকটিফাই করতে চাইছে, অর্থাৎ খুব সহজেই বেড়া টপকে যাওয়া, কেটে ফেলা, এমনকি এই ধরনের কাঁটাতারগুলোকে ড্যামেজ করে দেওয়া, এবং সীমান্ত রক্ষীদের চোখে ধুলো দিয়ে এই যে অবৈধ অনুপ্রবেশকারীরা জানতো কোথায় ড্যামেজ করে রাখলে রাতের অন্ধকারে ক্রস করে যাওয়া যাবে ভারতবর্ষে, সেই পুরো সিস্টেমটার কিন্তু এবার জবনিকা পতন ঘটতে চলেছে। তো অমিত শাহ সীমান্তে এসে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। 358 ফেন্স এটা কি, কেন ভারত এখন এই ধরনের সিদ্ধান্তে গেল? যদি এর একটি স্পেসিফিকেশন দেখেন তাহলে দেখবেন এটি ডাইমেনশন 3 ইঞ্চি ইন্টু 0.5 ইঞ্চি এবং 8 গজ ওয়ার এর মধ্যে ইনভলভ করা হবে। পাশাপাশি হরাইজেন্টাল যদি স্পেস দেখেন তাহলে দেখবেন 76.2 mm মাত্র, এবং ভার্টিক্যাল স্পেসিং দেখলে 12.5 mm, এবং এটি কিন্তু 4 মিলিমিটার পুরু, অর্থাৎ থিকনেস এটা 4 মিলিমিটার, অর্থাৎ কোনো অবস্থাতেই এটাকে কাটা কিংবা পা রেখে এটার উপরে চড়া কার্যত অসম্ভব, কারণ এর ফাঁকটা এতটাই ছোট সংকীর্ণ যে আপনি কোনো অবস্থাতেই এর উপরে চড়তে পারবেন না এবং কাটতে তো পারবেন না, কিছু ঢুকিয়ে কাটার মতো পরিস্থিতি এটাই নেই। পাশাপাশি এখানে হাই টেন্সাইল স্টিলের প্রয়োগ করা হয়েছে এবং ইন্টারসেকশন ওয়েল্ডিং করা হয়েছে, এবং এখানে যে গজ ব্যবহার করা হচ্ছে সেটা অত্যন্ত পুরু। এই বর্ডারে 2 লেয়ার সিস্টেম ইনস্টল করলো ভারত, অর্থাৎ লেয়ার 1 ফিজিক্যাল প্রেজেন্স যেটা বিএসএফ এর পক্ষ থেকে পাহারা দেওয়া হয়, লেয়ার 2 এখানে রেডিও বেসড ফ্রেঞ্চ ব্রিজ ডিটেকশন করা হয়েছে, অর্থাৎ কোনো অবস্থাতেই যদি অনুপ্রবেশকারী এই সীমান্তে এই ধরনের কাঁটাতারে কাটার চেষ্টা করে, ড্যামেজ করার চেষ্টা করে, কিংবা এর উপরে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, তাহলে এটি একটি রেডিও অ্যাক্টিভেটেড একটা বার্তা প্রয়োগ করবে বিএসএফ এর হেডকোয়ার্টারে, এবং সংশ্লিষ্ট বিএসএফ অফিসাররা খুব সহজেই জায়গাটিকে আইডেন্টিফাই করে সেখানে পৌঁছে যেতে পারে। অর্থাৎ ভারতের কাঁটাতার স্বয়ংসম্পূর্ণ হলো, এবং বিএসএফ কোনো অবস্থাতেই আর ফাঁক ফোকর রাখলো না এই পুরো জায়গাটায়। দেখুন, এই ধরনের কাঁটাতার জঙ্গল এরিয়াতে কিন্তু কার্যকারী হবে, যেখানে বিএসএফ এর পাহারা দেওয়া এক প্রকার কষ্টসাধ্য কাজ। সেখানে যদি কেউ কাঁটাতার পেরোনোর চেষ্টা করে তাহলে ইনস্ট্যান্ট মেসেজ যাবে বিএসএফ এর হেডকোয়ার্টারে, বিএসএফ তৎক্ষণাৎ তার ফোর্স নিয়ে এই জায়গায় পৌঁছাতে পারবে, এবং যারা অনুপ্রবেশকারীর চেষ্টা করেছে তাদেরকে কিন্তু খুব সহজে ডিটেক্ট করতে পারবে।
পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই কাঁটাতার দাওয়াকে নিয়ে অত্যন্ত সদর্থক কিছু ভূমিকা নিয়েছে। বিএসএফ কে এর আগেই 1024.75 একর জমি হ্যান্ডওভার করা হয়েছিল, যেখানে 172.6 কিলোমিটার বর্ডার এরিয়া ফেন্সিং করা হচ্ছে এবং শিলিগুড়ি করিডোরের কাছেও 54.2 একর জমি কিন্তু হস্তান্তর করা হয়। অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। আর ওদিকে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশের ছাত্রনেতারা এবং জামাতিরা ক্রমাগত দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্য করে ভারতের সমাজ ব্যবস্থাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে, উস্কানি দেওয়ার চেষ্টা করছে। ভারত সরকার কি করে নিঃসন্দেহে দেখার বিষয়। আপনারা কমেন্টে জানান কি করা উচিত ভারতের, অ্যাকশনে ঝাঁপানো উচিত বাংলাদেশের বিপক্ষে। আমি আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।